একজন ক্রিমিনাল যতটা না হিংস্র তার চেয়ে বড় অভিনেতা। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের হাজতে পুলিশ অফিসারের চরিত্রে কাজ করেছেন তিনি। কিংবা যদি বলি জীবনের গল্পটা কি সরল নাকি গোলকধাঁধা, পাশে বসা লোকটি কি আপনার বন্ধু নাকি অপরিচিত, কিংবা আয়নায় যাকে দেখা যাচ্ছে সেটা তো তুমি নাকি। শরাফ আহমেদ জীবনের চলচ্চিত্র চক্কর ৩২০, সেটিতেও একটি ভিন্ন ধর্মী চরিত্রে দেখা যায় তাকে। কিংবা এই সিরিয়াস ধরনের চরিত্রকে ছাপিয়ে যদি একেবারে মজার কোনো একটা গল্প দিয়ে শুরু করি, সেই গুপি গাইন বাঘা বাইনের মতো গল্প এক্কা দোক্কা। আর এই এক্কা দোক্কার গল্পে যে চরিত্রে তিনি অভিনয় করেছেন, সেই মানুষটি ভূতের দেয়া একটি বিশেষ জুতো পরে দেশ বিদেশ ঘুরে অবশেষে কিনা পৌঁছে গেছেন ঢাকা শহরের গাবতলী বাসস্ট্যান্ডে। সেই গাবতলী বাসস্ট্যান্ড থেকে সরাসরি তাকে নিয়ে এসেছি আমাদের মাই টিভির স্ক্রিনে, এই স্টুডিওতে। আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেতা, পরিচালক এবং নাট্যকার রওনক হাসান। সবাইকে ওয়েলকাম করছি ভাইয়া হোটেল স্টার ক্যাফেতে। আমি তাসনুভা মোহনা। পুরো নাম তো এম কামরুল হাসান, তাই না? কিন্তু রওনক হাসান নামে সবাই চেনে, এটা কারণটা কি? এটার কারণ হচ্ছে আমার পুরো নাম হচ্ছে এম কামরুল হাসান রওনক, ডাকনাম হচ্ছে রওনক। ও আচ্ছা। তো আমি যখন থিয়েটার শুরু করি, থিয়েটার আর্টে, তখন আমি থিয়েটার আর্টে কাজ করি। তো সেখানে ওই আমাদের যে ব্রুশিয়ার ছাপানো হয় শোয়ের, ওইখানে আমার এত বড় নামটা জায়গা হচ্ছিল না। আচ্ছা। তো ওই তখন প্রকাশনার দায়িত্বে ছিলেন সাগর ভাই, মতিউর রহমান সাগর। সাগর ভাই তখন ইনস্ট্যান্ট করলেন কি, মানে এম কামরুল হাসান রওনক পুরোটা না লিখে উনি নিজের মতো করে লিখে দিলেন যে রওনক হাসান, শর্ট করে। তবু ভালো যে এসএসসিতে যে গোল ভরাট করতে হয়, সেখানে লিখতে গিয়ে গল্পটা পরিবর্তন হয়নি। তো সেইখানে সাগর ভাই আমার নামটা রওনক হাসান লেখে। এরপর থেকেই আসলে রওনক হাসান নামই সবাই মানে আমার প্রচলিত হয়ে গেছে। আমাদের কাছে রওনক হাসানে অনেক অনেক বেশি ভালো লাগার মানুষ। আপনি ব্যক্তি জীবনে ম্যাজিক বিষয়টাতে অনেক অনেক বেশি বিশ্বাসী কিনা আমি ঠিক জানি না, বাট আপনি খুব পছন্দ করেন, ম্যাজিক খুব পছন্দ করেন। ম্যাজিক লাইফে তো মানে ওভাবে বিশ্বাস করি বা না করি সেটা না, কিন্তু অভিনেতা হিসেবে ম্যাজিক তৈরি করতে পারাটা অনেক জরুরি। স্ক্রিনে যদি ম্যাজিকটা তৈরি না হয়, এক্স ফ্যাক্টরটা তৈরি না হয়, তাহলে দর্শকের এখানে যে পৌঁছয় না। তো স্ক্রিনে ম্যাজিক তৈরি করাটা খুব কঠিন এবং এটি খুব বেশি অভিনেতা করতে পারে না। কিছুদিন আগে মুহিন খানের একটি গানে আপনি অভিনয় করেছেন, সেখানে বাবার চরিত্রে অভিনয় করেছেন এবং এখানে ছোট্ট একটা ছেলে ছিল। এই বিষয়টা কতখানি আপনার আবেগকে নাড়া দিয়েছে? বাবা এবং সন্তানের সম্পর্ক, এটি তো আসলে মানে আগে আমি অনুমান করতে পারতাম বা আমার বাবাকে দেখে বুঝতে পারতাম সন্তান হিসেবে, কিন্তু অতটাও না। যতক্ষণ পর্যন্ত আমার নিজের সন্তান হয়নি ততক্ষণ পর্যন্ত আসলে এইভাবে আমি বাবা শব্দ বা সন্তান এই বিষয়টা ওইভাবে উপলব্ধি করতে পারিনি। আমার সন্তান হওয়ার পর থেকেই আসলে আমি নতুন করে আবিষ্কার করি যে বাবা আসলে কি, সন্তান কি। তো সেই জায়গা থেকে এই ধরনের যে কোনো কিছুই আমার জন্য অনেক অনেক বেশি আবেগের, ভালো লাগার। তো মুহিনের ওই গানটিও খুব চমৎকার গেয়েছে সে। তো সব কিছু মিলে ওর গানে মানে অভিনয় করলাম, এটা খুবই ভালো একটা মুহূর্ত। কোন একটা নাটকের আরেকটি খুব জনপ্রিয় একটা ডায়লগ আছে যে মানুষ হলে মানুষের কষ্ট বোঝা যায়, কিন্তু বাবার কষ্ট বুঝতে গেলে বাবা হতে হয়। সত্যি? ইটস ট্রু। বাবা তো বাবাই। মানে আমি একটা অফিসে করেছিলাম বাবা নিয়ে, যে মানে আমি ব্যক্তিগত জীবনে আমি ফিল করি যে আমারই বন্ধু, সে স্কুলে যাচ্ছে 20 টাকা নিয়ে, আমাকে দিচ্ছে বাসা থেকে হয়তো 3 টাকা 4 টাকা বা সর্বোচ্চ 5 টাকা। খুব রাগ হতো যে ওর বাবা ওকে টাকা দিচ্ছে বেশি, ও স্কুলে যে খরচ করছে, এই করছে, আমি করতে পারছি না কেন। কিন্তু একটা সময় আমি টের পেলাম যে কেন, কারণ চাকরির সীমিত আয়, সেই আয় দিয়ে আমাদের 6 ভাই বোনকে সমানভাবে ইয়ে করে মানুষ করা। এবং আমি দেখেছি যে আমাদের বাসায় মাসের 15-20 তারিখের মধ্যেই বেতনের টাকা শেষ। এরপর থেকেই বাকি 10 দিন ধুকে ধুকে চলা, একটু বাজেটে চলা, দোকানে বাকি করা। তো এটা 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 একেবারে নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল আমাদের, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। মানে অন্যান্য মধ্যবিত্ত জীবনে যে ঘটনাগুলো ঘটে আর কি, ঠিক সেরকম ব্যাপারটা। মানে তো সেই জায়গা থেকে, এবং তখন আমি বুঝতে পারি যে আমাকে বাবা বলেছে একটা সাইকেল কিনে দিবে, কিন্তু সময় মতো দিতে পারেনি। তারও 2-3 বছর পর আমি সাইকেল কিনতে পারি প্রথম।
তো অনেক অভিমান হয়েছে, পরে আমি বুঝতে পারি যে কেন বাবা পারেননি। কখনো কি মনে হয় যে আজকে বা হয়তো কালকেও কোনো একটা সাক্ষাৎকারে গিয়ে বলবো, কিংবা আগেও হয়তো বলেছি এই সাইকেলের ঘটনাটা, যেটা আজও আমার মনে আছে, এটা হয়তো বাবা সাইকেলটা তখন কিনে দেননি বলেই আজকে এই ঘটনাটা আমি ভাবে বলতে পারছি, এবং এটা আমার ভালোও লাগছে। বলতে পারবে শুনে আমার কাছে মনে হয় যে বাবা যদি তখন দিতে পারতেন হয়তো গল্পটা মনেই থাকতো না। না, হয়তো দিতেন, অথবা বাবা যদি মনে করতেন যে না আমি এটা পূরণ করতে চাই, তাহলে হয়তো বাবাকে হয়তো সৎ না থেকে হয়তো অসৎ উপায়ে সেটা উপার্জন করতে হতো। সো মানে ওই জায়গাটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আমার বাবা মানে আমি দেখেছি আমার সমগ্র জীবনে আমরা অনেক কষ্ট করেছি, অনেক কিছুই আমরা চাইলে পেতে পারতাম, কিন্তু আমার বাবা সেটা করেননি, আমরা পাইনি। আচ্ছা রনক ভাই, কখনো এমন হয়েছে যে আপনার হাতে কোনো একটা পাওয়ার এসছে এবং আপনি সেটা মিসইউজ করেছেন? এখন পর্যন্ত সজ্ঞানে করেননি, মানে সজ্ঞানে করিনি। আবার একটু ওই ম্যাজিক্যাল প্রশ্নে আসতে চাই। বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে, আমি জানি না আপনি করতে ভালোবাসেন নাকি যারা নির্মাতা আছেন তারা আপনাকে ওই রূপে দেখতে বেশি ভালোবাসেন, প্রশাসন, পুলিশ অফিসার এই ধরনের ক্যারেক্টারে আপনাকে ভীষণভাবে দেখা যায়। খুব কমন যে কনসেপ্ট নায়ক বা এই ধরনের কনসেপ্টটা আমি কখনোই বিশ্বাস করিনি। আমি দীর্ঘ অনেক বছর ধরেই নায়কের চরিত্রে অভিনয় করে গেছি, এখনও করছি। তো আমি সবসময় চেয়েছি যে নানান রকম চরিত্রে অভিনয় করতে, চোর, ডাকাত, পুলিশ, মানে মানে এমন কোনো চরিত্র নেই যে, বা খুব কম চরিত্র আছে যেটা আমি করিনি। রিক্সাওয়ালা, কৃষক, মাঝি, সেখানে সেটা গ্ল্যামারাস কিনা সেদিকে আমি তাকাইনি। আমি সবসময় চেয়েছি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে বা নানান রকম চরিত্রে। তো সেই জায়গা থেকে মানে হয়তো ডিরেক্টররাও আমার উপর আস্থা রাখেন যে না, রনককে দিয়ে এই ধরনের চরিত্র হতে পারে। আমার প্রশ্নটা আরেকটু এগিয়ে ছিল যে এই যে প্রশাসনিক যে দায়িত্বগুলো আপনি পাচ্ছেন চরিত্রে, সেরকম চরিত্র যদি বাস্তবিক অর্থে সেই দায়িত্বটা আপনার উপর বর্তাতো, সেই ক্ষেত্রে কি কি পরিবর্তন আনার চিন্তা ভাবনা আপনার মাথায় থাকতো? আসলে যেমন আমি সম্প্রতি যেটার কথা আপনি বলছেন যে হাজতে ওসি বদরুলের চরিত্রে অভিনয় করেছি। সে যে থানায় পোস্টিং, সেই থানা থেকে সে পালাতে চায়, যে এটি একটি অজপাড়া গায়ে একটি খুবই অদ্ভুত জায়গায় তার পোস্টিং, সে এখানে থাকতে চায় না। আবার আমরা পাশাপাশি দেখি যে সে ভীষণ সৎ, আবার সে বদরাগী, সে খুব ইমপ্রেসিভ না, নায়কোচিতও না, কিন্তু আবার দেখা যাচ্ছে যে সাধারণত নায়কদের মধ্যে আমরা যে গুণগুলো দেখি সেই গুণগুলো তার মধ্যে কিছু কিছু আছে। তো সব কিছু মিলে একটা পরিপূর্ণ মানুষ। এবং আমার কাছে মনে হয়, আমি নিজেও তো একটা সাংগঠনিক কাজে যুক্ত, মানে যে কোনো অবস্থানে থাকলেই যে সে অনেক কিছু করে ফেলতে পারবে বিষয়গুলো তা না। মানে আমার কাছে মনে হয় যে কোনো জায়গারই যে কোনো পদেই যেই থাকুক না কেন, পুরো একটি ঘটনা ঘটিয়ে ফেলা এটা ভীষণ কঠিন। মানে আমার কাছে মনে হয় যে মানে আমি এরকম এটা করে দাও তো, আমি হয়তো বলার মতো অবস্থানে আছি, কিন্তু করে দাও তো এই যাকে বললাম সে এই কাজটি কীভাবে করবে এবং সে ঠিকমতো করছে কিনা এবং মনিটরিং করে সেই কাজটি তুলে আনা, এটি মুখে অনেক বলা সহজ, কিন্তু বাস্তবে প্রয়োগ করা খুবই কঠিন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এটা কি সব থেকে বেশি টের পেয়েছেন যখন থেকে আপনি অভিনয় শিল্পী সংঘের সম্পাদক হিসেবে কর্মরত আছেন তখন থেকে? মানে আমি আসলে সাংগঠনিক কাজে খুব বেশি আগে যুক্ত ছিলাম না, তবে এই সাংগঠনিক কাজে যুক্ত হওয়ার পর আমার কাছে মনে হচ্ছে, প্রথম যখন আমরা নির্বাচিত হই তখন মনে হচ্ছে যে একদম ফাটিয়ে ফেলবো, মানে এই করবো সেই করবো, এই করবো সেই করবো। তারপর আমরা যখন লিস্ট নিয়ে বসলাম যে কী কী করতে হবে, পরে দেখলাম যে সামগ্রিকভাবে অভিনেতাদের জন্য আসলে কিছুই হয় নাই। না, আমরা তখন বাংলাদেশের 47 বছর বয়স স্বাধীনতার, চরম বিশ্ব আবিষ্কার করলাম যে সামগ্রিকভাবে অভিনয় শিল্পীদের জন্য কিছুই হয়নি। এবং তারপর আমরা যখন কাজে হাত দিলাম তখন দেখলাম যে এক একটি কাজ করা কত কঠিন এবং মুখে বলে ফেলা সহজ। যেমন একটা খুব সিম্পল একটা এক্সাম্পল দিই, যে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের অভিনয় শিল্পীদের, যেহেতু এখন ভার্চুয়াল মিডিয়ার যুগ, অভিনয় শিল্পীদের ভার্চুয়ালি জন্মদিনে উইশ করব, প্রতিদিন জন্মদিনে উইশ করব। তো এটি খুবই সহজ মনে হয় যে না, একটা ছবি দিয়ে ঠাস করে লিখে দিলাম, হয়ে গেল। কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে আসলে ব্যাপারটা যত সহজ মনে হচ্ছে তত সহজ না। মানে একজনকে দায়িত্ব দিয়ে রাখতে হবে, একজনকে দিয়ে হচ্ছে না তো। তাই আমাদের 1300 মেম্বার এবং প্রতি 2 মাস 3 মাস পর পর নতুন মেম্বার যুক্ত হচ্ছে, এবং 1300 সদস্যের জন্মদিন কবে, কার কবে, এটি একজনকে খুঁজে বের করতে হচ্ছে। এবং
খুঁজে বের করে সেগুলো দেয়া হচ্ছে একজনকে, সে আবার সেই ছবিগুলো একজন ডিজাইনারের কাছে পাঠাচ্ছে। ডিজাইনার আবার ব্যস্ত, হয়তো সে শুটিংয়ে আছে অথবা অসুস্থ বা অন্য কাজে, সেই ডিজাইনটা ঠিক মতো হয়তো দিতে পারছে না, বা দিলেও অনেক দেরি হচ্ছে। সেই ডিজাইনটা আবার আমাদের আইসিটি যে সম্পাদক তার কাছে আসছে, সে আবার তার কাজের ফাঁকে, শুটিংয়ের ফাঁকে বা অন্য কাজের ফাঁকে আবার সে কোথাও অনলাইন হয়ে, দেখা গেলো সে একটা শুটিংয়ে আছে, সেখানে নেটওয়ার্ক নেই, ইন্টারনেট নেই, সে আপ দিতে, সে পেয়েছে হয়তো পোস্টার ডিজাইনটা, কিন্তু সে আপ দিতে পারছে না। মানে একটা সিম্পল কাজেই যদি এত বড় একটা চেইন, মানে এটি মানে এটা একটা সিম্পল কাজে উদাহরণ দিয়ে বললাম যে তার মানে আরো বড় বড় কাজগুলো কত কঠিন। আমি বড় বড় কাজগুলোর কথা একটুখানি উল্লেখ করতে চাই আমার দর্শকের উদ্দেশ্যেই। স্কুল নির্মাণ করার পরিকল্পনা করেছেন, ওল্ড হোম নির্মাণ করার পরিকল্পনা করেছেন, কাজগুলো কত দূরে গেল? অ্যাক্টিং স্কুল করতে চেয়েছি আমরা সবাই, এবং আমরা একটা অ্যাক্টার্স ওল্ড হোম করতে চেয়েছি, যেখানে শুধু অ্যাক্টাররা না, ভবিষ্যতে সমস্ত শিল্পীরাই থাকতে পারবে। মানে আমি ইনফ্যাক্ট বৃদ্ধ বয়সে ওল্ড হোমে থাকতে চাই, অ্যাক্টার্স ওল্ড হোমে। আচ্ছা। তো সেই জায়গা থেকে মানে আমরা মাত্র কাজটা শুরু করেছি, মানে গত 2 বছর ধরে আমরা এটা স্বপ্নটা দেখছি, এবং সম্প্রতি আমরা সরকারের কাছ থেকে ঢাকা জেলা প্রশাসকের কাছ থেকে 1 খণ্ড জমি পেয়েছি। তো সেই জায়গায় আপাতত আমাদের অনেক পরিকল্পনা, খুব অল্প জায়গা, সেখানে তো আসলে পরিপূর্ণভাবে ওল্ড হোম এবং স্কুলটা করা সম্ভব হবে না। হয়তো ভবিষ্যতে আরও বড় পরিসরে বা আমরা সাময়িকভাবে হয়তো এই ছোট পরিসরে শুরু করব, কিন্তু এগুলো আমরা করতে চাই। আচ্ছা, একজন অভিনেতার ওল্ড হোমে থাকার যে ইচ্ছা পোষণ করা আর সাধারণ বাবা মাকে ওল্ড হোমে রাখা, বিষয়টা কতখানি কেমন আসলে? মানে আমার কাছে মনে হয় যে দেখা যাচ্ছে যে মানে এই বাস্তবতায় আমার ছেলে মানে আমার সাথে সমগ্র জীবন থেকে যাবে, নাও হতে পারে। সে হয়তো কর্মকাজে হয়তো মানে ঢাকায় নাও থাকতে পারে, দেখা গেলো আমি ঢাকায় আছি, কিন্তু সে হয়তো রাজশাহী, সিলেট বা বিদেশেও অবস্থান করতে পারে। মানে আমার সন্তান আমার মৃত্যু আমাকে দেখবে, এটি আসলে আমি প্রত্যাশা করি না। যদি সে করে ফাইন, ভালো, কিন্তু আমি আসলে প্রত্যাশা করি না। আমার কাছে মনে হয় যে বৃদ্ধ বয়সে হয়তো যখন 2-4 দিন অভিনয় করব আর বাকি দিন অভিনয় হবে না, তখন ওল্ড হোমে দেখা যাবে যে আমি আছি, দেখা গেলো যে কথার কথা বলছি, দেখা গেলো যে চঞ্চল আছে, মোশাররফ ভাই আছে, বা আসিম ভাই আছে, বা আমরা সকল অ্যাক্টররা আছে, আমরা সবাই মানে একসাথে আড্ডা দিব। যার যেদিন শুটিং হয় সেদিন একটুখানি যে শুটিং করে চলে আসবো, ওল্ড হোমে থাকবো, আড্ডা দিতে দিতে এখানে একসাথে মরে যাবো। এটা অনেক আমার কাছে মনে হয় যে, এবং আমরা যেটা ভাবছি যে ওল্ড হোম এবং স্কুল দুটো পাশাপাশি বা একই ক্যাম্পাসে হবে, একই জায়গায় হবে। তার কারণটা হচ্ছে যারা অভিনয় শিখতে আসছে নবীন অভিনয় শিল্পী, আর যারা বৃদ্ধ প্রবীণ, এই নবীন এবং প্রবীণের যে মেলবন্ধন এবং যোগাযোগটা, এটিও একটি বিশেষ ব্যাপার বহন করবে আমাদের আগামীর অভিনেতাদের জন্য। তো সেই জায়গা থেকে মানে আমরা ওল্ড হোম করতে চাই, আমরা অ্যাক্টিং স্কুল করতে চাই, আমরা একটা বুক ক্যাফে করতে চাই, আমরা একটা সিনেমা হল করতে চাই, পরিকল্পনাগুলো ধীরে ধীরে আরো বেশি বাড়বে, মানে একটা টোটাল একটা কালচারাল পার্ক। সাথে যে আসলে চমৎকার একটি কনসেপ্ট জুড়ে আছে, সেটা জেনে আরো বেশি আনন্দিত হলাম। আরো গল্প করবো, একটা ছোট্ট ব্রেক নিতে চাই অনুমতি নিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস স্টার ক্যাফে, সাথে আছে আমি তাসনুফা মোহনা। আজ অভিনেতা, পরিচালক এবং লেখক রনক হাসান আমাদের অতিথি। সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। ভাইয়া হোটেল স্টার ক্যাফেতে আরও একবার ওয়েলকাম করছি, আমি তাসনুফা মোহনা। আজ অভিনেতা, পরিচালক এবং লেখক রনক হাসান আমাদের অতিথি। একটু অন্য প্রসঙ্গে আসি, আপনার কাজ নিয়ে কথা বলি এবারে। কাজ বলতে আসলে অভিনেতার কাজ তো অভিনয় করা, অনেকগুলো চরিত্রে অনেকগুলো দারুণ দারুণ সব নাটক, ওয়েব সিরিজ, সিনেমাতে কাজ করেছেন আপনি। অনুদানের ছবি, একটি না বলা গল্পে কি বলতে চেয়েছেন? না বলা গল্প অত্যন্ত চমৎকার একটি স্ক্রিপ্ট ছিল, এবং আমি যে চরিত্রে অভিনয় করেছি সেটি একটি অসাধারণ চরিত্র ছিল। পঙ্কজ পালিত স্যার, উনি আমাকে ভেবেছেন এই চরিত্রে আমি অভিনয় করেছি আমার সাধ্য মতো। তো সেটি প্রকাশও মানে রিলিজও হয়েছে, কিন্তু মানে দুঃখটা হচ্ছে ওই জায়গায় যে এত পরিশ্রম করে কষ্ট করে কাজটা করলাম, কিন্তু সেইভাবে মানুষের কাছে পৌঁছয়নি, সিনেমা হলে মানুষ দেখেনি সিনেমাটা। এটা হচ্ছে আমার দুঃখ। আবার পাশাপাশি আমি খুবই আনন্দিত যে আমি একটি চমৎকার চরিত্রে অভিনয় করেছি, আমার অভিনয় করে ভালো লেগেছে, এবং আমার সহকর্মী রুনাও অনেক ভালো অভিনয় করেছে, এবং ইউনিটের সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছিল।
শুটিং এই ডিরেক্টর থেকে শুরু করে আমার কো আর্টিস্ট এবং টেকনিশিয়ানস যারা সবাই ভালো অভিনয়ের চেষ্টা করেছি, একটি ভালো চরিত্রে ভালো গল্পে, এই আত্মতৃপ্তিটা আছে, কিন্তু আক্ষেপটাও আছে যে মানুষ দেখেনি। একটু একটু বেশি প্রচারিত হলে বা আরেকটু বেশি মানুষ দেখলে ভালো লাগুক বা খারাপ লাগুক, দেখুক, দেখলে তখন আমি খারাপ হলে দর্শকের মন্তব্য মাথা পেতে নিতাম। একজন শিল্পী আসলে তাই, কিন্তু চেষ্টা করে ভালো অভিনয় করেছি বা করিনি সেটা দর্শক বলবে, মানে আমি চেষ্টা করেছি ভালো অভিনয় করার। আচ্ছা, যাই হোক, আমি আসলে অন্য একটা প্রশ্ন করতে চাই, জন্য এটা ভনিতা করছিলাম। অনেকে আছেন যারা আসলে বাণিজ্যিক ধর্মী চলচ্চিত্র বা আর্ট ফিল্ম এটাকে আলাদা করে দেখতে চান না, তারা বলেন যে ফিল্ম ইজ ফিল্ম। কিন্তু যদি আমি বলি যে কিছুটা কাজের জায়গায়, পরিকল্পনার জায়গায় বা বাস্তবিক অর্থে যখন আমরা স্টেপ নিই, তখন তো কিছু পার্থক্য দেখাই যায়। যখন আমরা বলি অনুদানের ছবি বা এটা বাণিজ্যিক ছবি, কমার্শিয়াল ফিল্ম বলি, কিংবা যদি আর্ট ফিল্ম বলি, তো আপনি কিভাবে দেখেন এই বিষয়গুলোকে? আমার কাছে আসলে ওই তো, আমি ওইভাবে কমার্শিয়াল নন কমার্শিয়াল সবই কমার্শিয়াল, টিকিট দিয়ে যেহেতু দেখতে হয়, যেহেতু ফ্রি না, তার মানে সবই কমার্শিয়াল। কিন্তু তথাকথিত বাণিজ্যিক বা তথাকথিত আর্ট, এটি দুটো আলাদা জায়গা হয়ে গেছে। আমি আসলে ওইভাবে ভাবতে চাই না। আমার কাছে সিনেমা গুড ফিল্ম, ব্যাড ফিল্ম, মানে সেটা কমার্শিয়াল হতে পারে, সেটা কমার্শিয়ালও মানে তথাকথিত কমার্শিয়াল হতে পারে, তথাকথিত নন কমার্শিয়ালও হতে পারে। ছোটবেলায় টিকিট কেটে সিনেমা দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সিনেমা দেখেছি। আমাকে আমার মা বাবা আমাকে, আমরা ছোটবেলায় আমাদেরকে আমি মায়ের কোলে যে সিনেমা দেখেছি, মানে না, আমি জিজ্ঞেস করছি বুঝ হওয়ার পরে, মানে যখন বুঝ হওয়ার পরে আমার কাছে মনে আছে যে শরীফ বদমাশ, চোর, তারপর আইন আদালত। কত টাকার টিকিট ছিল? টিকিট তো এত ছোটবেলায় দেখেছি যে টিকিট আমি কাটিনি, আমার মা বাবা কেটেছে। যেমন সবুজ সাথীর কথা মনে আছে আমার। আর সবুজ সাথী একটি সিনেমা ছিল চিটাগাংয়ের সিনেমা প্যালেসে বোধহয় দেখেছিলাম আমরা। সবুজ সাথী, আমি কাঁদতে কাঁদতে হল থেকে বেরিয়েছিলাম। সেখানে ছোট নায়িকা শাবানা এবং নায়ক জসিম ওনাদেরকে সৎমা ঘর থেকে বের করে দেয়, রাস্তায় করে তারা অনেক কষ্টে জীবনযাপন করে। আমি হলে হাউমাউ করে কেঁদেছি, এটা আমার মনে আছে। আচ্ছা, কখনো মনে হয়েছিল যে এই যে সিনেমাতে যে নায়ক নায়িকার প্রেমের দৃশ্য দেখা যায়, গানগুলো হয়, কখনো আমি ওরকম নায়কের ভূমিকায় কোনোদিন অভিনয় করব? না, এরকম ভাবনা আসেনি। কিন্তু নায়ক হিসেবে তো আপনি আমাদের মাঝে আছেন। আমি অভিনয় করব, অভিনেতা হব, এটি আসলে আমার কলেজ লাইফের আগে কখনো আমি ভাবি নাই। আচ্ছা, বাসা থেকে কোনো রকমের? না, কোনো রকমই উৎসাহ বা নিরুৎসাহ কোনোটাই ছিল না। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে থিয়েটার শুরু করি, প্রথম বাবা মা মনে করতো যে আমি নাটকের কথা বলে অন্য কোথাও যাই। কিন্তু যখন তারা আমার প্রথম শো দেখলেন, আমার অভিনয় দেখলেন, তারপর থেকে কখনো তারা আমাকে বাধা দেননি। চমৎকার। পারিবারিক পরিবেশটাই ছিল একটা খুব ভীষণ, মানে আমার বাবা অসাধারণ মানুষ ছিলেন, আমার মাও তাই। কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন যে সমালোচনা হোক কিংবা আলোচনা হোক, সবটাই তো আসলে দেখবো তখন যখন আসলে মানুষ দেখবে, মানুষের কাছে আমার কাজটা পৌঁছবে। কিন্তু সত্যি কি কিছু মনে হয় না সমালোচনা হলে বা কেউ যদি নেতিবাচক কিছু বলে, সেটা কিভাবে? যেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আগে খুব খারাপ লাগতো, ইস এত কষ্ট করে ভালো কাজ করলাম, এটা দর্শক খারাপ বললো, খুব মন খারাপ হতো। তো ইদানিং সেটা আর হয় না। তার কারণটা হচ্ছে যে এখন আমি বুঝি যে সব কাজ সবার কাছে ভালো লাগবে না। আমার কাছে তো সব কাজ ভালো লাগে না, প্রত্যেকটা কাজের দর্শক আলাদা। এবং অন্যজন যে কাজটিকে ভালো বলছে সেটি আমার কাছে খুবই মানে তার বিপরীত মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে না এটা ভালো কাজ নয়। আবার অন্যরা যেটিকে কোনো খারাপ কাজ বলছে সেটি আমার কাছে কখনো কখনো ভালো লাগছে। তার মানে হচ্ছে ভালো বিষয়টা আপেক্ষিক। সো আর একসাথে তো সব মানুষকে সন্তুষ্ট করা কোনো ব্যক্তির পক্ষে কখনো, মানুষের পক্ষে কখনো সম্ভব না। তো সেই জায়গা থেকে এখন আর সমালোচনা, গঠনমূলক সমালোচনা করলে আমি সেটা নিয়ে ভাবি যে হ্যাঁ, উনি কি ঠিক বলেছে, যে আমি এই চরিত্রে এই জায়গাটায় এরকম অভিনয় করেছি, এটাকে আদৌ ঠিক করেছি না ভুল করেছি। যদি দেখি যে ভুল, তাহলে আমি নিজেকে শুধরে নিই। তো আর তবে চেষ্টা করি ভালো, আমার দৃষ্টিতে যেটা ভালো সেই কাজটা করবার। এটি আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষের করা উচিত, যে তার দৃষ্টিতে যে কাজটি ভালো মনে হচ্ছে এবং যেটি অন্য মানুষের জন্য ক্ষতিকর নয়, মানুষের ক্ষতি করছে না, এবং মানুষের হয়তো ভালো লাগা তৈরি হচ্ছে বা উপকার হচ্ছে, এই ধরনের কাজগুলো
কাজই করা উচিত মানুষের, আমার কাছে মনে হয়। থিয়েটার থেকে আপনি এসেছেন, থিয়েটারে দীর্ঘদিন কাজ করেছেন, তার পাশাপাশি টেলিভিশন মিডিয়া ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধারায় বিভিন্নখানে নিজেকে ছড়িয়ে দিয়েছেন। একটা সময় আপনিও নতুন ছিলেন, রওনক হাসান, এবং আপনার সহশিল্পী যারা ছিলেন তাদেরকে দেখেও তো মনে হতো যে আরে এদেরকে সবসময় টেলিভিশন স্ক্রিনে দেখেছি, ওনাদের সাথে অভিনয় করবো, এটা তো আমার জন্য স্বপ্নের মতো ছিল। আজকে আপনি ওরকম একটা জায়গায় আছেন যখন নতুনরা আপনার সাথে অভিনয় করতে গেলে ঠিক একই বোধটা তাদের মধ্যে তৈরি হয়, তখন আপনি বিষয়টাকে কিভাবে ডিল করতেন, বা আপনার যারা সহশিল্পী ছিলেন তারা কিভাবে আপনাকে ডিল করতেন, এবং আপনি নতুনদেরকে কিভাবে ডিল করেন? আমি যখন নতুন ছিলাম, একেবারেই আনকোরা যেটাকে বলে, তো আমার সেই জায়গাটা অধিকাংশ কেটে গেছে থিয়েটার থেকে। থিয়েটারে আমি আমার থিয়েটারে এত এত বড় বড় গুণী মানুষদেরকে পেয়েছি, আলী জাকের, সারা জাকের, আতাউর রহমান, খালেদ খান, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, আফসানা মিমি, তো এত এত সব গুণী মানুষদেরকে আমি দলে পেয়েছি, যে দলে আমি নাগরিক নাট্য সম্প্রদায়ে আমি কাজ করতাম। এত এত গুণী মানুষদেরকে পেয়েছি যে সেখান থেকে আমার ওই সংকোচটা কেটে গেছে। তারা এত সহজে আমাদেরকে আপন করে নিয়েছিলেন, সেটা খুবই বিস্ময়কর। বড় মানুষ এমনিতেই বড় হয় না, আর মানুষ যত বড় হয়, মহৎ ব্যক্তি যারা তারা বিনয়ীর চেয়ে বড় কথা, তারা প্রকৃতির মতো হয়। প্রকৃতির আশ্রয় কিন্তু সব মানুষ পায়। আমরা দূর থেকে হয়তো ভয় পাই, কিন্তু যারা অনেক বড় মানুষ, অনেক মহৎ ব্যক্তি, অসাধারণ, তারা অসাধারণ হয় কিভাবে? কারণ তারা প্রকৃতির মতো হয়ে যায়। আমরা দূর থেকে ভয় পাই, কিন্তু কাছে গেলে দেখি এই মানুষটা এত সহজ, এই মানুষটা এত সহজে আমাকে আপন করে নিচ্ছে। আইস ব্রেকিংটা খুব জরুরি। এইটা খুবই আমি তাদের সঙ্গে মিশে দেখেছি যে মানুষ যত বড় হয় সে তত বেশি প্রকৃতির মতো হয়। আমি বিনয় টিনয় বলতে চাই না, আমি বলি যে প্রকৃতির মতো হতে হয়। ওইটাই আমার কাছে আমিও আমি তো আসলে বড় মানুষ হতে পারিনি, আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে দীর্ঘ অনেক বছর কাজ করার কারণে। তো সেক্ষেত্রে নতুনরা যখন আসে, আমাকে যখন বলে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি তাকে কমফোর্টেবল একটা সাপোর্ট দেয়ার। অভিনয় তো আমি দেখাতে পারবো না, ডিরেক্টর বলে দেবে যে সে কীরকম অভিনয় চায়, কিন্তু আমি হয়তো বলে দিতে পারি আমার যদি সে সহযোগিতা চায়, বা আমি কখনো কখনো বলি তুমি এইভাবে না করে এভাবে করতে পারো। আমি একটুখানি আমাদের দেশ থেকে ছাপিয়ে একটু অন্য দেশের দিকে নজর দিতে চাই। নাসিরুদ্দিন শাহ আপনার ভীষণ প্রিয় অভিনেতা, কবে থেকে প্রিয় অভিনেতা হয়ে উঠলেন তিনি? এটা আসলে আমি যখন প্রথম মঞ্চে অভিনয় করি, থিয়েটার আর্টের প্রহেলিকা নাটক, তো এখানে আমি প্রথমে অভিনয় করতাম হচ্ছে একটা প্রহরীর চরিত্র, যেখানে যার কোনো সংলাপ নেই, এবং মুখ মাস্ক দিয়ে ঢাকা, চেহারাও দেখা যায় না মঞ্চে, কোনটা আমি ছিলাম কেউই বুঝতে পারিনি। তো চতুর্থ নাম্বার শোতে আমি ওই নাটকেরই একটি অন্যতম প্রধান চরিত্রে কাস্ট হয়ে যাই। আচ্ছা, 4 নাম্বার শোতেই। তো তখন হঠাৎ করে এত বড় একটা চরিত্র, এবং আমার জীবনের প্রথম অভিনয়, মাত্র 4 মাস হয়েছে আমি থিয়েটার শুরু করেছি, 18 বছর বয়স আমার। তো তখন আমাকে ডিরেক্টর আজিজুস সামাদ, উনি আমাকে বললেন যে আপনি মান্ডি সিনেমাটা দেখেন, নাসিরুদ্দিন শাহ, শ্যাম বেনেগালের মান্ডি। সেখানে নাসিরুদ্দিন শাহ যে চরিত্রে অভিনয় করেছে, ওই চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজটা আপনি ফলো করেন, বা হাঞ্চব্যাক অফ নটর ডেম দেখেন। তো তখন আমি খুব গভীর মনোযোগ দিয়ে মান্ডি সিনেমাটা দেখলাম। আচ্ছা। এবং তখন নাসিরুদ্দিন শাহকে আমার এত ভালো লেগে গেল, এবং তার পাশাপাশি তার আরও অন্যান্য যে সিনেমাগুলো ছিল, পার এবং আরও অন্যান্য সিনেমাগুলো, সেগুলো দেখে আমি ওই বয়সেই আমি তার ভয়ানক ভক্ত হয়ে গেলাম, এবং তারপর থেকে উনি আমার ভীষণ প্রিয় অভিনেতা। আচ্ছা, কখনো যদি এমন হয় যে নাসিরুদ্দিন শাহর সাথে কো অ্যাক্টর হিসেবে যে কোনো একটা কাজে আপনাকে কাস্ট করা হয়েছে, তখন কি সেই আনকরার রৌনক হাসান হয়ে যাবেন? আমি তো অভিনয়ের এখনো শিখিনি, আর একজন নাসিরুদ্দিন শাহর কাছে তো আমি একেবারেই নবী, আই এম নোবডি। আচ্ছা, আপনার খুব প্রিয় চরিত্র হ্যামলেট। হ্যামলেট চরিত্র সম্পর্কে আমরা সবাই জানি যে আমি একটা শব্দ বলতে চাই যে বিধ্বংসী। এটা দিয়ে আসলে যতটুকু তাকে বর্ণনা করা যায়, আরও অনেক গল্প আছে তার পেছনে, কিন্তু হ্যামলেট কেন আপনার প্রিয় চরিত্র? আমি ব্যাখ্যা দিতে পারবো না। আমি যখন শেক্সপিয়ার পড়ি, প্রথম রোমিও জুলিয়েট পড়েছি, সবই পড়েছি, হ্যাঁ। তো সেই জায়গা থেকে কেন যেন হ্যামলেটটা আমার অনেক বেশি, হ্যামলেটের সংলাপগুলো, হ্যামলেটের অন্তর্দ্বন্দ্ব বলি বা ইনার ক্রাইসিসগুলো বলি, এই জায়গাগুলো আমাকে অনেক বেশি স্পর্শ করেছে। ম্যাকবেথও আমি পড়েছি, ওথেলো পড়েছি, সবই পড়া আছে, কিন্তু কেন যেন হ্যামলেট, এবং তখন আমার বয়সটাও হ্যামলেটের বয়সে ছিল,
সেই তরুণ বয়স, ভালো লাগাটা রয়ে গেছে সেই এখনো। বয়সে সেই জায়গা থেকে মানে হ্যামলেটটা আমার ভীষণ প্রিয় চরিত্র, তো সেই মঞ্চে করা হয়নি। যখন শিল্পকলা থেকে হ্যামলেট হবে আমি তখন ডিরেক্টরকে বলেছিলাম যে আমি করতে চাই, কিন্তু আমাকে নেননি। ওহো, তো তারপর আপনি নিজেই কেন করছেন না একটা? টেলিভিশনে আমি করেছি হ্যামলেটের ফিরে আসা। টেলিভিশনে হ্যামলেট করা হয়েছে আমার ওই আশরাফুজ্জামানের পরিচালনায়, এবং সেটাতে আমি ওই চ্যানেল আই মিডিয়া অ্যাওয়ার্ডও, আমি ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডও পাই। মঞ্চে আসলে কাজ করা তো খুব সহজ না, আর আমি একা চাইলেই তো করতে পারবো না। এটি অনেকগুলো মানুষের সম্মিলন, আনসাম্বল করে তারপর করতে হয়। যাই হোক না কেন, যেহেতু আপনার সুপ্ত ইচ্ছা রয়েছে, আর হ্যামলেট তো এমন একটি বিখ্যাত চরিত্র, যেহেতু আপনার এত ভালো লাগার, এত কাছের, তো আমরা আসলে কোনো না কোনো সময় একসময় থিয়েটারে যদি কখনো হ্যামলেটে রনক হাসানকে দেখে আমাদের খুব ভালো লাগবে। রনক ভাই, একটা ছোট্ট বিরতি নেব, তারপর ফিরে এসে আবারও গল্প আড্ডায় মেতে থাকবো আমরা। দেখছেন ভাইয়া হোটেল স্টার ক্যাফে, সাথে আছে আমি তাসনুফা মোহনা। আজ আমাদের সঙ্গে আছেন অভিনেতা, পরিচালক এবং নাট্যকার রনক হাসান। ফিরছি এক্ষুনি একটা ছোট্ট বিরতির পর। ভাইয়া হোটেল স্টার ক্যাফেতে আরও একবার ওয়েলকাম করছি আমি তাসনুফা মোহনা। মাই টিভির পর্দায় আপনারা দেখছেন আজকের এই এপিসোডে আমাদের অতিথি নাট্যকার, অভিনেতা এবং পরিচালক রনক হাসান। স্বপ্ন দেখেন তো? স্বপ্ন দেখতে ভালোবাসেন? হ্যাঁ, অবশ্যই। জেগে দেখেন না ঘুমিয়ে? দুটোই। স্বপ্নেরও যে একটা ঘুম আছে, বিশ্বাস করেন? না, বিশ্বাস করেন না। কিরকম স্বপ্ন দেখেন? আমি অনেক রকম স্বপ্ন দেখি। র্যান্ডম? হ্যাঁ, র্যান্ডম স্বপ্ন? আমি প্রতিনিয়তই স্বপ্ন দেখি, আমি প্রচুর স্বপ্ন দেখি, এবং কখনো কখনো আমি স্বপ্ন দেখি কিনা বা আমি বাস্তবে আছি কিনা সেটাও মাঝে মাঝে ভুলে যাই। আমি সবসময়ই এক ধরনের মানে, এটা আমার স্ত্রী খুব ভালোই। স্বপ্নের মধ্যে কথা বলার অভ্যাস আছে? জেগে জেগে যখন স্বপ্ন দেখি তখন তো আর কথা বলি না, হয়তো ঘুমের স্বপ্নে হয়তো কখনো কখনো বলি হয়তো। আমি একটু ইন্টারাপ্ট করেছিলাম, আমার স্ত্রী বলেন। কি বলেন? মানে আমি হয়তো ব্রেকফাস্ট করছি বা লাঞ্চ করছি বা ডিনার করছি, খাচ্ছি, আমার স্ত্রী ডাকছে, শোনো শোনো, যখন চিৎকার করছে শোনো, আমি হ্যাঁ কি চিৎকার করছো? ও আচ্ছা, স্বপ্নে ছিলেন? মানে স্বপ্ন বা ঘোর আমি জানি না, তোমাকে স্বাভাবিকভাবে ডাকতে তো তুমি শুনতে পাও না, এই জন্য জোরে ডাকতে হচ্ছে, এখন তো শুনলাম। তো এরকম হয় মাঝে মাঝে, মানে মাঝে মাঝে না, প্রায়শই হয় যে বলছে, ডাকছে, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, তার মানে রনক হাসান সবসময় যেখানে থাকেন, তার মানে সবসময় সেখানে থাকেন না? প্রায়শই থাকি না। প্রায়শই থাকেন না। লেখালেখি নিয়ে একটুখানি কথা বলতে চাই। সময় পান না বোধহয় খুব একটা, তারপরেও হয় ইদানিং একটু সমস্যা হচ্ছে, ইদানিং লেখালেখিটা কম হচ্ছে। সময়, এবং সময় পেলেও লেখার জন্য একটা স্থিরতা প্রয়োজন, স্থির একটা মানসিকতা এবং প্রয়োজন। সেটা আসলে সময় পেলেও স্থিরতা থাকে না, স্থিরতা থাকলে সময় থাকে না, তো সব কিছু মিলে একেবারেই কম হচ্ছে। আরেকটা চাপ তো রয়েছে, যেটা সামাজিক চাপ। রনক হাসানকে তারা সবসময় স্ক্রিনে দেখতে চায়, এবং বর্তমান নির্মাতা যারা আছেন তারা এরকম এক্সপেরিমেন্টাল ক্যারেক্টারে সবসময় আপনাকে পেতে চায়। সেই ক্ষেত্রে ওই রকম স্থিরতাটা কি আদৌ আসা সম্ভব? আসলে বা না এলেও কি খুব ক্ষতি আছে? ক্ষতি আছে, আমার নিজের ক্ষতি আছে। মানে আমি লিখতে চাই, আমি লিখতে চাই। এখন তো আর অন্যদের জন্য লেখা হয় না, নিজের জন্যই লিখি। মানে আমি না লিখলে তো আমি আর একটা নতুন কিছু নির্মাণ করতে পারবো না, তো আমি লিখতে চাই আসলে। আচ্ছা, খুব ব্যক্তিগত একটা প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন। আমাদের কাছে রনক হাসান, অভিনেতা রনক হাসান, কিন্তু আপনার স্ত্রীর কাছে হাজবেন্ড হিসেবে কি কি কমপ্লেন পান? কমপ্লেনের কথা না বলি, কমপ্লেন তো লিস্ট তো অনেক বড়। তবে ভালোটা বলি, ও বলে যে আমি খুব রিজনেবল, এটা ভালো কথা। আর যেটা নেতিবাচক বা খারাপ কথা সেগুলো না বলি, তার লিস্ট অনেক লম্বা। তাহলে আমরা আরেকটু ছোট পরিসরে যাই। ছেলের কাছে বাবা কেমন? এটা আমার ছেলেই ভালো বলতে পারবে। সে বলেছে নিশ্চয়ই কখনো কিছু, নাকি কখনো ভালোবাসা প্রকাশ করেনি? বাবার মতো রিজার্ভ? সে তো না না না, আমার সাথে তো খুবই বন্ধুর মতো সম্পর্ক। আচ্ছা, মানে এত বেশি বন্ধুত্ব, মাঝে মাঝে বাবা সন্তানটাও ভুলে যাই, কনফিউজ হয়ে যায়। ভুলে যাই। তো যথেষ্টই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওর সাথে আমার, এবং আমি ওকে বলি যে তুমি আমাকে তোমার বেস্ট ফ্রেন্ড ভাবতে পারো।
তো সেই জায়গা থেকে আমি কোনো রকম আড়াল বা কোনো রকম দেয়াল রাখিনি ওর সাথে। ইদানিং দেখা যাচ্ছে যে এই সোশ্যাল মিডিয়াতে এই দেখা যাচ্ছে যে অতিরিক্ত বা অতিরঞ্জিত বললে ভালো হয় সমালোচনার কারণে অনেক সেলিব্রিটি, অনেক অভিনেতা, অনেক শিল্পীর মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা তৈরি হচ্ছে। এটা কি কোথাও না কোথাও একটা সময় যে ক্ষতিকর হবে কিনা? মানে খারাপ জিনিস বেশি আলোচিত হয়, মানুষের মুখে চলে যায়, আলোচনায় চলে যায়। ভালো জিনিস খুব বেশি আলোচনায় আসে না, মানুষ মুখে বলে না। খারাপ জিনিস মানুষের মুখে দ্রুত ছড়ায়। তো এখন এক ধরনের টেন্ডেন্সি তো আছেই যে নেতিবাচক কাজ করে আলোচনায় আসা। সমালোচনার কথা যেটা হচ্ছে, আমি দর্শক আমার কাজ নিয়ে সমালোচনা করবে। আচ্ছা, ব্যক্তি জীবনে আমি এমন কিছু করব না বা গণমাধ্যমে আমি এমন কিছু বলবো না যেটি নিয়ে আমাকে ব্যবচ্ছেদ করা যেতে পারে। আর প্রত্যেক যদি শিল্পী হয়ে থাকে তাহলে তার সমাজের প্রতি, মানুষের প্রতি এক ধরনের দায়বদ্ধতা থাকে, কমিটমেন্ট থাকে। আর কাজ নিয়ে সমালোচনা করলে সেটি নিয়ে আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, অনেক গম্ভীর কথা বলে ফেলছি, একটু হালকা কথা বলতে চাই, আপনি সেটাকে যেভাবেই নেন না কেন। আমার হাতে একটা কাগজ আছে, এটা ভাইয়া হোটেল স্টার ক্যাফের র্যাপিড ফায়ার রাউন্ড বলছি আমরা। এটার সাথে খুবই পরিচিত, আপনি অনেকবার হয়তো দিয়েছেন। আজকে একটুখানি ঝটপট অ্যান্সার, কিন্তু সবসময় ঝটপট হবে কিনা আমি বলতে পারছি না, হয়তো মাঝখানে কোনো একটা কিছু ভালো লাগলে আমি এটা একটু বেশি করে জানতে চাইতেও পারি। প্রথম প্রেম? গিটার। প্রথম ইনকাম? ফুটবল। কত টাকা ছিল? 20 টাকা। 20 টাকা। শেষ কবে মিথ্যা বলেছেন? মনে পড়ছে না। ওকে, কয়জন আর্টিস্টের নাম বলি, এদের নাম শোনার সাথে সাথে যার নামটা সবার আগে মাথায় আসবে? মোশাররফ করিম, আফরান নিশো, অপূর্ব, জাকিয়া বাড়ি মামু, নুসরাত ইমরোজ তিশা, সোহানা সাবা। এগুলো সিরিয়ালই তো আছে সব। মোশাররফ করিম তো প্রথমেই আছে। আচ্ছা, কাজ করতে গিয়ে সবচেয়ে বাজে অভিজ্ঞতা হয়েছে কবে? অসংখ্য বাজে অভিজ্ঞতা আছে। ইনবক্সে সবচেয়ে ইন্টারেস্টিং মেসেজ কোনটা ছিল? একটা বলা যায়। হ্যাঁ প্লিজ। সেটা হচ্ছে, হঠাৎ করে ইনবক্সে, মানে আদার ইনবক্স যেটা থাকে, হঠাৎ করে সেখানে আমি অনেক বছর আগে ঢুকলাম, হঠাৎ করে দেখি যে একটি আইডি থেকে ঠিক করে অসংখ্যবার লেখা, ভাইয়া আমি সরি 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 সরি, অনেকবার সরি। আমি কি রে সরি কেন? পর আগে এগিয়ে যেয়ে দেখলাম যে প্রথমে হাই হ্যালো কয়েকবার আছে, তারপরে অসংখ্যবার সরি লেখা। তো তখন আমার কাছে খুবই খটকা লাগলো যে ব্যাপারটা কি। তো আমি তখন টেক্সট ব্যাক করলাম যে সরি কেন। তখন সেই আইডি থেকে আমাকে লিখলো যে ভাইয়া আপনি কি অমুক দিন অমুক একটা অফিসে গিয়েছিলেন একটা কাজে? আমি বললাম যে হ্যাঁ গিয়েছিলাম। তো সেখানে একটা মানুষ আপনাকে 2 ঘন্টা বসিয়ে রেখেছিল? আমি বললাম যে হ্যাঁ রেখেছিল। তো ভাইয়া সরি, উনি আমার হাজব্যান্ড। ওহো। আমি যে মানে, তো হাজব্যান্ড তো সরি বলছেন কেন? যে আমি আপনার অনেক বড় ফ্যান। আচ্ছা, তো সেটা আমার হাজব্যান্ড জানতো। তো আপনাকে সেদিন পেয়ে এসে আপনাকে ইচ্ছা করে 2 ঘন্টা বসিয়ে রেখেছে। বাসায় এসে আমাকে বলেছে যে তোমার রনক হাসানকে 2 ঘন্টা বসায় রাখছে। আচ্ছা ঠিক আছে। মোশাররফ করিমের নাম বলছিলেন, তাকে কেন পছন্দ? মানে আমি দেখেছি অসংখ্যবার, আমি এবং মোশাররফ ভাই যতগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটা নাটকে অসাধারণ হয়েছে এবং জনপ্রিয় হয়েছে। আমি হয়তো মোশাররফ ভাইয়ের দিকে তাকিয়ে নেই, হঠাৎ করে আমার মনে হয়েছে আমি একটা লুক দিব মোশাররফ ভাইয়ের দিকে। আমি লুক দিয়ে দেখে মোশাররফ ভাই লুক দিচ্ছে। মানে এই যে আই কন্ট্যাক্ট ছাড়াও যে একটা ইনার যোগাযোগ বা এক ধরনের কমিউনিকেশন, এটা আসলে মোশাররফ ভাইয়ের সঙ্গে ঘটে এবং মোশাররফ ভাই অবিশ্বাস্য অভিনেতা আমার কাছে মনে হয়। জীবনে কত টাকার মালিক হতে চান? মানে যতটুকু হলে মনে হবে যে ঠিক আছে এখানে দি এন্ড, আর দরকার নেই? যতটুকু হলে আমি স্বাচ্ছন্দ্যে আমি আমার জীবন যাপন করতে পারি। স্বাচ্ছন্দ্যের অনেক সংজ্ঞা আছে। কেউ হয়তো মনে করে একটা বাড়ি একটা গাড়ি দ্যাটস এনাফ, কেউ হয়তো মনে করে যে না আরো হয়তো আমার একটা হেলিপ্যাড হলে ভালো হতো, হ্যাঁ আমার একটা প্রাইভেট জেট হলে ভালো হতো। এরকম ভাবনা নাই, কারণ এগুলো মানে আমি একটা যদি আমি আমার টাকাও থাকে যে একটা হেলিকপ্টার কিনলাম, তাহলে এটাকে লালন পালন করার জন্য আরো 10টা মানুষ রাখতে হবে। তারপরে একটা প্রাইভেট জেট কিনলে সেখানে আরো বেতন দিয়ে আরো লোক রাখতে হবে, এত কিছু ম্যানেজমেন্ট করতে, এত কিছু করবে কে? আমি অভিনয় করব কখন? তখন অভিনয় আসলে চাপ পড়ে যায় না? দুটো প্রসঙ্গ কিন্তু ছিল, একটা এত কিছু জীবনের ইচ্ছে নেই, ইচ্ছে স্বাচ্ছন্দ্যে যদি জীবন যাপনটা করতে পারি, মানে এটাই যথেষ্ট। না একটা বিষয় তো ছিল, সেটা বলছিলেন যে 8-10টা মধ্যবিত্ত জীবনের মতোই, বা আমার যেমন ছিল যে 15-20 তারিখের পরে একটু টানাটানি পড়ে যেত, দোকানে বাকি পড়ে যেত। আপনি নিজেও কিন্তু ছোটবেলায় মুদির দোকানদার হতে চেয়েছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ। আর যেটা হচ্ছে যে মানে স্বাচ্ছন্দ্য, মানে অভিনেতার জীবন তো আসলে অনিশ্চিত।
মানে আমার বাবা চাকরি করতেন, তাও মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে বেতনটা পাবেন, এটা কনফার্ম ছিল। কিন্তু আমার তো সেটা নাই। মানে আমার কাজ আছে তো টাকা আছে, কাজ নাই টাকা নাই। আমি জানি না 1 মাস পরে আমার কি হবে। এই মাসে আমার কাজ আছে, এই মাসে আমার টাকা আছে। সো অভিনেতার জীবনটা তো একটা অনিশ্চিত যাত্রা। আচ্ছা, অভিনেতা এবং অভিনয়ের শিল্পী, ঘের সম্পাদক, সবকিছু মিলিয়ে আপনার কিন্তু সামাজিকভাবে দারুণ একটি জায়গা রয়েছে। কখনো কি রাজনৈতিক প্রেক্ষাপটে এটাকে চিন্তা করবেন যে রওনক হাসানকে? প্রশ্নই ওঠে না। আমি মানে সোজা বাংলায় ইলেকশন করবেন? আমার 1300 সদস্য অভিনয় শিল্পী সংঘের, সেই সংগঠনের সাধারণ সম্পাদক হয়ে আমার 1 বছরের মধ্যে প্রেশারের সমস্যা দেখা দিয়েছে। আমি ওষুধ খাই। আমার মানে সমগ্র জীবনে যতটা চুল পেকেছে গত 2 বছরে তার ডাবল আমার চুল পেকে গেছে। দায়িত্ব বেশি নিতে গিয়ে। তো জীবনে শান্তি খুব জরুরি, পিস খুব জরুরি, আর একটু নিজের জন্য সময় খুব জরুরি। এত বড় জায়গায় যাওয়ার ইচ্ছা বা স্বপ্ন আমার নাই। আমরা স্বপ্ন দেখতে পারি, আমরা কখনো চাইতেও পারি। তখন দেখবেন যে এত মানুষের চাওয়া প্রত্যাশাকে ছাপিয়ে আপনি হয়তো বা ওগুলো এখন ভাবতে চাই না। মানে এখন যা আছি, আমার যা কাজ আছে সেই কাজগুলো ঠিকঠাক মতো করতে পারি কিনা মাথায় দিয়ে রাখলাম। আচ্ছা, শেষ কাকে, মানে এটা প্রশ্নটা জিজ্ঞেস করার আগে আমি একটুখানি বলতে চাই যে আপনি কি চট করে রেগে যান কিনা, কিংবা রেগে গেলে চুপ করে থাকেন কিনা, মানে কেমন প্রকাশ? আমি সহজে রাগি না। আচ্ছা, কিন্তু আমি রেগে গেলে মানে খুব খারাপই হয়ে যায়। সেটা কি ছোটখাটো পর্যায়ে কি যেতে পারে, যে আনফ্রেন্ড করা, ব্লক করা? মানে কি কারণে আনফ্রেন্ড করা বা ব্লক করা? মানে আমি ফেসবুকে কিভাবে খেপে যাব? আচ্ছা। আর ফেসবুককে আমি আসলে অতটা একসময় দিতাম, এখন আর অতটা গুরুত্বও দেই না। প্রফেশনাল কারণে এখন ব্যবহার করি। সো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আমার কাছে খুব এখন গুরুত্ব আমার কাছে তেমন নেই। এই প্রশ্নটি আমার যদিও করতে ইচ্ছে করছে না, কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যদি আপনার নাম পরিবর্তন করতে হয় তাহলে পরিবর্তন করে কি রাখবেন? আমরা তো আসলে রওনক হাসানকেই ভালোবাসি। তারপরেও কি আপনার মনে হয় যে নাম পরিবর্তন করলে? আমি আমার নাম নিয়ে হ্যাপি। ঠিক আছে। আপনার অভিনীত প্রিয় সংলাপ এই মুহূর্তে কোনটা মনে পড়ছে? এই রিসেন্ট নাটকের কথাই বলি। হাজতে 2-3টা সংলাপ আমার ভীষণ পছন্দের। মানুষ বেশিরভাগ সময় অসৎ হয় অন্যকে দেখে। আর একটা হচ্ছে, একজন ক্রিমিনাল যতটা না হিংস্র, তার চেয়ে বড় সে অভিনেতা। এই ডায়লগটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, ভিকি জাহেদ এমন একজন নির্মাতা, তার সাথে এখন কাজ করার জন্য সবাই উন্মুখ। আর ভিকি জাহেদ নির্মাতা হিসেবে অসাধারণ, সেটা তিনি প্রমাণ করেছেন। আবার তিনিও কিন্তু রওনক হাসানের মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। তো এই যে দুটো বিষয় একসাথে টুইস্ট হলো, কম্বিনেশনটা হলো রওনক হাসান এবং ভিকি জাহেদ, এই ব্যাপারটাকে মানে মানুষ তো অনেক ভালোভাবে নিয়েছে। হাজত আমিও দেখেছি, দারুণ করেছেন আপনি অভিনয়। ওভারঅল পুরো গল্পটাই আমার ভীষণভাবে ভালো লেগেছে। এবং ভিকি জাহেদ মানেই হচ্ছে অন্যরকম কিছু। পরিচালক হিসেবে তার কাজ আপনার সঙ্গে আপনার কেমন লেগেছে কাজ করতে গিয়ে? ভীষণ ভালো। আমি অনেক দিন পর একটা নাটকে অভিনয় করে আনন্দ পেয়েছি। মানে ইদানিং অভিনয় করে আনন্দ পাওয়া খুবই কঠিন হয়ে গেছে, বিশেষ করে নাটকের ক্ষেত্রে। আমাদের বাজেট এবং সবকিছু মিলে যে অবস্থা দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে আমি দীর্ঘদিন পর একটা নাটকে অভিনয় করে আমি আনন্দ পেয়েছি। বাহ, এটাই তো সব থেকে দারুণ কথা একজন নির্মাতার জন্য। আর ছোট্ট করে শেষ করবো এবারে, আপনি ভালো রান্না করতে পারেন? না। আর তাহলে কিভাবে বলবো? তাহলে বলবো যে সবচেয়ে ভালো কোন রান্নাটা ভালোবাসেন, কোন খাবারটা ভালোবাসেন? আমি গরুর মাংস, খিচুড়ি খুব পছন্দ করি। আচ্ছা, ভূতে বিশ্বাস করেন? না, একদমই না। আচ্ছা, কোনো কিছু যদি পছন্দ না হয় সেটা কি ডিপ্লোম্যাটিক ওয়েতে মানা করেন, নাকি সরাসরি হ্যাঁ নাতে জবাব দিয়ে দেন? আগে সরাসরি না করতাম, এখন করি না। এখন করেন একটু এখন তখন মানে আগে সরাসরি না বলে দিতাম, তো পরে দেখলাম যে মানুষ দুঃখ পায়, কষ্ট পায়, আঘাত পায়, তো এখন অন্যভাবে না করি। রওনক ভাই, অসম্ভব ভালো লাগলো আসলে। অভিনয় করার যে ব্যাপারটা, একসাথে কাজ করা, সেটার অভিজ্ঞতা একরকম, আবার আজকে দেখা যাচ্ছে যে ইন্টারভিউ নিচ্ছে, এই অভিজ্ঞতাটা একেবারেই অন্যরকম। তো সব কিছু মিলে ভালো লাগা ক্রমশ বাড়ছেই। এই ভালো লাগা যাতে আরও বাড়ে সেটাই আসলে আমার ব্যক্তিগত প্রত্যাশা। খুব ভালো থাকবেন আপনি। আমাদের এখানে স্টুডিওতে এসেছেন আমন্ত্রণ পেয়ে, কাজের ভিড়েও খুব অসংখ্য ধন্যবাদ। মাই টিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ। আর প্রিয় দর্শক, আপনারা যারা এখনও দেখছেন ধৈর্য নিয়ে, আপনাদেরকেও অনেক ধন্যবাদ।
দেখছিলেন ভাইয়া হোটেল স্টার ক্যাফে। অনুষ্ঠান সঞ্চালনা করছিলাম তাসনুফা মোহনা। আজ অভিনেতা, নাট্যকার এবং পরিচালক রওনক হাসান ছিলেন আমাদের অতিথি। প্রিয় দর্শক, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকুন সবাই। আজকের মতো বিদায়।